নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের এই ছোট গল্পটি কিভাবে একজন মেয়ে তার স্বপ্নের আশ্রম গড়ে তুলে সমাজকে বদলে দিল। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্প যদি শুনতে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিত সমস্ত জনেদের সাথে শেয়ার করো। বর্ধমানের ছোট্ট একটি গ্রামে বসত রূপকথার মতোই সুন্দর একটি মেয়ে, নাম রিয়া। তার বয়স মাত্র 15, কিন্তু তার চোখে স্বপ্নের সমুদ্র ছড়িয়েছিল। সে একজন কবি হতে চায়। কবিতা তার জীবনের রক্ত, কিন্তু তার পথে ছিল অনেক বাধা। তার পরিবার, তার গ্রামের মানুষ সবাই তাকে বলে, কবিতা লেখা দিয়ে পেট ভরবি কি করে? রিয়া একলা একলা তার কবিতা লিখত। তার বাড়ির পেছনের পুরনো আমড়া গাছ তার প্রিয় বন্ধু। সেখানে বসে সে তার অনুভূতিগুলোকে কাগজে উৎকীর্ণ করত, কিন্তু তার মনে সন্দেহ জাগত, কি করে সে তার কবিতাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবে। একদিন গ্রামের মেলায় গিয়ে সে দেখতে পেল একজন কবির কবিতা পাঠ করছে। মানুষ তাকে শুনে মুগ্ধ। সেদিন রিয়ার মনে একটা স্বপ্ন জাগল। সেও এমন হতে চায়। সে চায় তার কবিতাও মানুষের হৃদয়ে ছুঁয়ে যাক। কিন্তু স্বপ্ন দেখা সহজ, তা পূরণ করা কঠিন। গ্রামের জীবন, পড়াশোনা, বাড়ির কাজ সব মিলিয়ে তার কবিতা লেখার সময় কমে আসছিল। তার বাবা তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে বলতেন, কিন্তু তার মন তো কবিতাই ভাসত। একদিন গ্রামে আসে একজন বৃদ্ধ কবি। তার নাম ছিল অমরেন্দু। তিনি রিয়ার কবিতা পড়ে মুগ্ধ হন। তিনি রিয়াকে বলেন, তোমার মধ্যে একজন কবির সব গুণ আছে, কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। অমরেন্দু রিয়াকে তার গুরু হিসেবে গ্রহণ করেন। তিনি রিয়াকে কবিতার বিভিন্ন রহস্য শিখিয়ে দেন। রিয়ার মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয়। সে আর ভয় পায় না। সে জানে তার স্বপ্ন পূরণ করার জন্য তাকে লড়াই করতেই হবে। অমরেন্দুর আশীর্বাদ নিয়ে রিয়ার জীবনে নতুন এক উজ্জ্বল দিনের সূচনা হলো। কিন্তু পথটা সহজ ছিল না। গ্রামের জীবনের সীমাবদ্ধতা, পড়াশোনার চাপ সবকিছু তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতো। কিন্তু সে হার মানতে রাজি ছিল না। রাতের অন্ধকারেও তার কলম নাড়ত, দিনের আলোতেও তার মন কবিতায় ভাসত। একদিন একটা কবিতা প্রতিযোগিতার কথা শুনল দিল্লি থেকে। মনটা উফরে উঠল, কিন্তু আবারও সেই সন্দেহ, সে কি পারবে? অমরেন্দু তাকে উৎসাহ দিলেন, তুমি পারবে রিয়া, তোমার মধ্যে কবিতার জ্বালা আছে। তার কথা রিয়াকে নতুন শক্তি দিল। দিন রাত এক করে সে কবিতা লিখল। প্রতিটা শব্দ, প্রতিটা ছন্দ সব কিছু নিখুঁত করার চেষ্টা করল। অবশেষে কবিতাটি তৈরি হলো। হাত কাঁপতে কাঁপতে সে কবিতাটি পাঠিয়ে দিল। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল,
কোনো খবর আসেনি। নিরাশা তাকে গ্রাস করতে শুরু করলো। কিন্তু হঠাৎ একদিন একটি চিঠি এলো। হাত কাঁপতে কাঁপতে খুলল চিঠিটা। সেখানে লেখা ছিল, আপনার কবিতা প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। রিয়ার পা ভূমি ছাড়ল। সে জিতে গেল। সে একজন বিজয়ী। গ্রামের মানুষের চোখে অবিশ্বাস, তার বাবা মা গর্বিত, কিন্তু তার চোখে ছিল স্বপ্নের নতুন দিগন্ত। এটা শুধু শুরু। এখন থেকেই তার যাত্রা শুরু হবে। বিজয়ের উল্লাসে ভাসছিল রিয়ার জীবন। গ্রামের ছোট্ট জগৎ থেকে সে বেরিয়ে এসেছিল বড় পৃথিবীর ময়দানে। দিল্লির পথে পা বাড়ালো। সেখানে তার নতুন যাত্রা শুরু হলো। একটা নামী প্রকাশনী তাকে প্রস্তাব দিল কবিতা গ্রন্থ প্রকাশের। স্বপ্ন যেন সত্যি হচ্ছিল তার চোখের সামনে। কিন্তু সফলতার সাথে সাথে এলো নতুন চাপ। সবার থেকে আশা প্রত্যাশা। প্রথম বইয়ের সাফল্যের পর দ্বিতীয় বই লিখতে বসল সে। কিন্তু শব্দগুলো এবার তার কলমে আসছিল না। সৃষ্টির যন্ত্রণা তাকে গ্রাস করতে শুরু করলো। একাকিত্ব, নিজের উপর চাপ সব মিলে তাকে ভেঙে দিতে চাইছিল। এমন সময় তার পাশে দাঁড়ালো একজন অদ্ভুত মানুষ, একজন বৃদ্ধ ক্যাফেওয়ালা। তার নাম ছিল মন্টু। প্রতিদিন রিয়া ক্যাফেতে বসে কবিতা লিখত। মন্টু তাকে নীরবে পর্যবেক্ষণ করত। একদিন তার মুখ খুলল। লেখা মানে শুধু কলম না, মনও দরকার হয়, বলল সে। মন্টু তার জীবনের গল্প শুরু করলো। একজন সাধারণ মানুষের অসাধারণ জীবনের কাহিনী। তার কথাগুলো রিয়াকে অনেক কিছু শিখিয়ে দিল। জীবনের সত্যিটা, মানুষের মনের জটিলতা, সব কিছু তার কাছে পরিষ্কার হয়ে উঠল। মন্টুর সাথে কাটানো সময়গুলো রিয়ার জন্য যেন নতুন জীবন দিল। সে আবার লেখা শুরু করলো, কিন্তু এবার আগের মতো নয়। এবার তার কবিতায় জীবনের গভীরতা এসেছিল। মন্টুর কথাগুলো রিয়ার মনের গভীরে গিয়ে ধাঁচ বেঁধেছিল। তার কবিতা এবার আর শুধু সুন্দর শব্দ নিয়ে খেলা নয়, জীবনের গভীরতাকে স্পর্শ করছিল। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর তার দ্বিতীয় কবিতা গ্রন্থ তৈরি হলো। নাম দিল জীবনের নদী। বইটি প্রকাশিত হওয়ার পর তা যেন একটা তুফানের মতো ছড়িয়ে পড়ল। পাঠকরা মুগ্ধ, সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ। রিয়া রাতারাতি একজন জনপ্রিয় কবি হয়ে উঠল। কিন্তু তার মাথায় উঠল না। সে জানত এটা শুধু শুরু। সফলতার পিছনে আরও বড় কিছু আছে। সে গ্রামের স্কুলগুলোতে যেতে শুরু করলো, শিশুদের মধ্যে সাহিত্যের বীজ বপন করতে, তাদের মনে স্বপ্ন জাগাতে। সে বুঝতে পারল তার কবিতা শুধু পড়ার জন্য নয়, অনুপ্রেরণার জন্য। একদিন একটা গ্রামে গিয়ে সে দেখল একদল কিশোরী স্বপ্ন দেখছে লেখক হওয়ার, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের পরিবার, সমাজ। রিয়ার মনে কিছু জাগলো। সে তাদের পাশে এসে দাঁড়ালো, তাদেরকে সাহায্য করতে শুরু করলো, তাদেরকে লেখা শিখিয়ে দিল, তাদের কবিতাগুলো প্রকাশ করতে সাহায্য করলো। রিয়া বুঝতে পারল সফলতা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করা। সে একজন কবি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও বেঁচে থাকতে শিখল। সময়ের গতিতে রিয়ার জীবনও পরিবর্তন হতে লাগলো। সে আর
শুধু একজন কবি নয়, সে এখন একজন সমাজকর্মীও। তার কবিতাগুলো এখন শুধু কাগজে নয়, মানুষের জীবনে রূপান্তরিত হয়েছে। সে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে। তার কাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে, তার সাথে যুক্ত হচ্ছে নতুন মানুষ, নতুন স্বপ্ন। একদিন একটা দুরন্ত বন্যায় পুড়ে ছারখার হয়ে গেল একটা গ্রাম। মানুষের কষ্ট দেখে রিয়ারও মন কাঁদল। সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল, মানুষের পাশে দাঁড়ালো, তাদের জন্য খাবার, পোশাক, আশ্রয়ের ব্যবস্থা করল। কিন্তু তার চেয়ে বড় কাজ ছিল তাদের মনের আশা জাগানো। সে তাদেরকে বলল, আমরা আবার গড়ে তুলব এই গ্রামকে আরও সুন্দর করে। রিয়ার এই উদ্যোগে গোটা দেশ তোলপাড় হয়ে গেল। সবাই তার প্রশংসা করল, কিন্তু রিয়া জানতো এটা শুধু শুরু, এখনো অনেক কিছু করার বাকি। একদিন একটা স্বপ্ন দেখল সে, একটা স্বপ্ন পূরণের আশ্রম, যেখানে স্বপ্ন দেখতে আসবে সবাই, যেখানে তাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য সে ঝাঁপিয়ে পড়ল। স্বপ্নের আশ্রম গড়ে তোলা ছিল সহজ কাজ নয়। অর্থের সমস্যা, জায়গার সমস্যা, মানুষের বিশ্বাস অর্জনের সমস্যা, সব কিছুই তার বিরুদ্ধে কাজ করছিল। কিন্তু রিয়া হার মানতে পারল না, তার স্বপ্নের জন্য লড়াই করতে থাকল। দিনের পর দিন, মাসের পর মাস কঠোর পরিশ্রম। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে শুরু করলো। একটা ছোট্ট জায়গা ভাড়া নিল সে। তার কিছু বন্ধু, কিছু সহযোগী তার সাথে যোগ দিল। ধীরে ধীরে আশ্রমের রূপ নিতে শুরু করলো সেই জায়গা। শুরুতে কয়েকজন ছাত্র এলো, তারপর আরও। ধীরে ধীরে আশ্রমের নাম ছড়িয়ে পড়ল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তরুণীরা আসতে শুরু করলো। তাদের মধ্যে স্বপ্ন দেখা লেখক, চিত্রকর, গায়ক, নৃত্যশিল্পী, উদ্যোক্তা, সব ধরনের মানুষ ছিল। রিয়ার জীবন এখন সম্পূর্ণ নতুন মাত্রা পেল। সে শুধু একজন কবি নয়, একজন গুরু, একজন মার্গদর্শক। তার আশ্রমে তরুণ প্রজন্মের স্বপ্নকে পাখা মেলে দিতে থাকলো সে। কিন্তু সফলতার সাথে সাথে নতুন চ্যালেঞ্জও এলো। আশ্রমকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন, সরকারি অনুদান, দাতাদের সহযোগিতা, এই সব কিছু নিয়েই চিন্তা করতে হচ্ছিল রিয়াকে। কিন্তু সে ভয় পেল না। তার বিশ্বাস ছিল তার স্বপ্নের শক্তি সব বাধা কাটিয়ে উঠবে। সময়ের গতিতে রিয়ার স্বপ্নের আশ্রম দিনকে দিন বড় হতে লাগলো। দেশের কোণে কোণে তার নাম ছড়িয়ে পড়ল। তরুণ প্রজন্মের কাছে সে এক আদর্শ হয়ে উঠল। তার আশ্রম থেকে বেরিয়ে আসা তরুণ তরুণীরা নতুন করে দেশের চেহারা বদলাতে শুরু করল। কিন্তু সফলতার সাথে সাথে এলো নতুন চ্যালেঞ্জ। দেশের রাজনীতির ঝড় তাকেও ছুঁয়েছিল। তার কাজ, তার আশ্রম, সব কিছু নিয়ে প্রশ্ন তোলা হলো। বিভিন্ন মহল থেকে হুমকি আসতে লাগলো। কিন্তু রিয়া ভয় পেল না। সে জানতো তার পথ সহজ নয়। একদিন একটা বড় দুর্ঘটনা ঘটল। তার আশ্রমে আগুন লাগলো। সব কিছু ধ্বংস হয়ে গেল। সেই রাতে রিয়ার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। কিন্তু ভোর হলেই সে আবার নতুন করে শুরু হলো। তার সাথে ছিল তার স্বপ্ন, তার ছাত্ররা এবং অজস্র মানুষের আশা। ধীরে ধীরে আবার গড়ে তোলা হলো আশ্রম। এবার আরো বড় করে, আরো শক্তিশালী করে।
এইবারের আশ্রম শুধু স্বপ্ন দেখানোর নয়, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করার প্রতিষ্ঠান। বছরের পর বছর কেটে গেল, রিয়া বুড়ো হয়ে গেল, কিন্তু তার চোখে আগের মতোই স্বপ্নের জ্বালা। তার আশ্রম থেকে হাজার হাজার তরুণ তরুণী বেরিয়ে গিয়ে দেশের চেহারা বদলাচ্ছে। একদিন একটা শান্ত সন্ধ্যায় তার প্রিয় আমড়া গাছের তলায় বসে সে তার জীবন নিয়ে ভাবছিল। তখনই তার চোখ বুজে আসে। যখন সে চোখ খুলে দেখল, তার চারপাশে তার আশ্রমের ছাত্রছাত্রীরা সবাই তাকে দেখে হাসছে। রিয়া বুঝতে পারল সে আর নেই, সে চলে গেছে, কিন্তু তার স্বপ্ন, তার আশ্রম, তার ছাত্ররা বেঁচে আছে। এইভাবেই শেষ হলো রিয়ার জীবনের অসাধারণ যাত্রা। একজন সাধারণ গ্রামের মেয়ে থেকে সে দেশের আদর্শ হয়ে উঠল। তার জীবন যেন একটা উজ্জ্বল তারা, যা অনেকের পথ দেখিয়ে যাবে। কোনো মানুষের লক্ষ্য যদি সঠিক হয়, মানুষ সেই লক্ষ্যের দিকে এগোবেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন গল্প নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি, তারা দয়া করে আমার পেজটা ফলো করো। খুব শিগগিরই আসবো অন্য একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।